আচ্ছা দেখেন আমাদের প্রথম প্রবলেমটাতে কি ছিল, এখানে বলা আছে এ ফ্রি ভাইব্রেশন টেস্ট ইজ ক্যারিড আউট অন অ্যান এমটি এলিভেটেড ওয়াটার ট্যাঙ্ক শোন ইন ফিগার। মানে এরকম একটা এলিভেটেড ওয়াটার ট্যাঙ্ক আছে এবং বলা আছে এই ওয়াটার ট্যাঙ্কটা এমটি, এর ভিতরে কোনো পানি নেই। এরপরে বলতেছে কেবল ইজ অ্যাটাচ টু দ্য ট্যাঙ্ক অ্যাপ্লাইস এ ল্যাটারাল ফোর্স অফ 144 কিলো নিউটন। তার মানে হলো এই ট্যাঙ্কের সাথে একটা কেবল বা একটা দড়ি বা একটা তার লাগানো আছে এবং সেই তারের সাথে 144, এই এফ ইকুয়াল টু 144 কিলো নিউটন এরকম একটা ফোর্সে এই ওয়াটার ট্যাঙ্কটাকে টানা হচ্ছে। এরকম একটা ফোর্সে ওয়াটার ট্যাঙ্কটাকে টানা হচ্ছে। এখন বলতেছে অ্যান্ড পুশ দ্য ওয়াটার ট্যাঙ্ক বাই 0.05 মিটার। তার মানে হলো এই যে দেখেন ওয়াটার ট্যাঙ্কটার একদম নর্মাল পজিশন হলো এইটা। এখন এই 144 কিলোনিউটন ফোর্সে টানার কারণে মনে করেন একদম আমাদের যে তার যে একদম মানে সেন্টার অফ গ্র্যাভিটি বা একদম মানে মিড পয়েন্ট, যেটা মিড পয়েন্ট থেকে ওয়াটার ট্যাঙ্কটা এইদিকে 0.05 মিটার সরে গেছে। সেটাই বলতেছে যে টানা হয়েছে 0.05 মিটার টানা হয়েছে। এরপরে বলতেছে সাডেনলি দ্য কেবল ইজ কাট অ্যান্ড রেজাল্টিং ভাইব্রেশন ইজ রেকর্ডেড। তার মানে হলো 0.05 মিটার টানার পরে এই কেবলটা হঠাৎ করে কেটে দেওয়া হলো। তা কেটে দেওয়া হলে কি হবে, যেহেতু আমি এদিকে একটু টান দিছিলাম, টান দেওয়ার পরে ছেড়ে দিছি, কেবলটা কেটে দিছি, তখন কি হবে আমাদের যে ওয়াটার ট্যাঙ্কটা আছে সেটা দুই দিকেই ভাইব্রেট হইতে থাকবে, অর্থাৎ দুই দিকেই দুলতে থাকবে, দুই দিকে এরকম আর কি ভাইব্রেট হইতে থাকবে বা দুলতে থাকবে। এখন এই ভাইব্রেশন যেটা হচ্ছে সেটা আর কি রেকর্ড করা হয়েছে, সেই ভাইব্রেশনের ডাটা রেকর্ড করা হয়েছে। এখানে বলা আছে এট দ্য এন্ড অফ 5 কমপ্লিট সাইকেলস। তার মানে হলো 5টা কমপ্লিট সাইকেলের পরে, মানে এখান থেকে যে আমরা ছেড়ে দিছিলাম, এখান থেকে 0.05 মিটার টানার পরে ছেড়ে দিছিলাম, এইখান থেকে একবার বাম পাশে গিয়ে আবার একবার ডান পাশে আসলে একটা সাইকেল হয়। এইভাবে 5বার বাম পাশে গিয়ে আবার ডান পাশে আসছে, এরকম 5বার হওয়ার পরে আমাদের 5বার হইতে টাইম লাগছে বলা আছে 2 সেকেন্ড, অর্থাৎ 5বার এরকম দোল খেতে টাইম লাগছে 2 সেকেন্ড। এবং অ্যাম্পলিটিউড বলা আছে 0.035 মিটার, অর্থাৎ এই অ্যাম্পলিটিউড বলা আছে 0.035 মিটার। মানে হলো প্রথমে দেখেন, প্রথমে যখন আমরা টানা শুরু করছিলাম তখন আমরা 0.05 মিটার থেকে টানা শুরু করছি, টানিয়ে ছেড়ে দিছিলাম। তাহলে কি আমাদের যদি এখানে যদি ড্যাম্পিংটা না থাকতো তাহলে প্রত্যেকটা দোলনেই কিন্তু 0.05 মিটার অ্যাম্পলিটিউড থাকতো। কিন্তু যেহেতু এখানে একটা ড্যাম্পিং আছে, আমরা আগেই শিখে আসছি যে ড্যাম্পিং কি হবে, ড্যাম্পিংটা ভাইব্রেশনটাকে আস্তে আস্তে কমায় দিবে, অ্যাম্পলিটিউডটাকে আস্তে আস্তে কমায় দিবে। তা আমাদের এই প্রশ্নতেও সেই কথাটাই বলা আছে যে 5টা সাইকেল পরে, আগে প্রথমে যে আমাদের অ্যাম্পলিটিউড ছিল 0.05 মিটার, 5টা সাইকেল পরে অ্যাম্পলিটিউডটা কমে 0.035 মিটার এটাতে চলে আসছে। এখন আমাদের এখানে বের করতে বলছে কি কি, ফার্স্টে বলতেছে স্টিফনেস কে বের করতে বলতেছে, এরপরে ড্যাম্পিং ফ্যাক্টর রো বের করতে বলতেছে আমাদের এখানে, তারপরে বলতেছে আনড্যাম্পড ন্যাচারাল ফ্রিকোয়েন্সি অর্থাৎ ওমেগা এন বের করতে বলতেছে, ওয়েট অফ দ্য ট্যাঙ্ক মানে ট্যাঙ্কের ওয়েট বের করতে বলতেছে, ড্যাম্পিং কোএফিসিয়েন্ট সি বের করতে বলতেছে, আর বলতেছে নাম্বার অফ সাইকেলস ওয়েন দ্য অ্যাম্পলিটিউড বিকাম 0.005 মিটার। অর্থাৎ আমরা প্রথমে যখন আমাদের অ্যাম্পলিটিউড ছিল কত, 0.05 মিটার, আর যেহেতু এটা একটা ড্যাম্পিং সিস্টেমে আছে অর্থাৎ আস্তে আস্তে অ্যাম্পলিটিউডটা কমতে থাকবে। তো কমতে কমতে 0.05 থেকে 0.005-এ যেতে কয়টা সাইকেল লাগবে সেই জিনিসটা আমাদের বের করতে হবে। তো তাহলে ফার্স্টে যদি আমরা সিরিয়ালে আসি, প্রথমে আমাদের বের করতে বলতেছে স্টিফনেস বের করতে বলতেছে। তো স্টিফনেস বের করার জন্য আপনাদের গত ক্লাসে একটা জাস্ট সিম্পল একটা ফর্মুলা লিখে দিয়েছিলাম, সেটা কি লিখে দিয়েছিলাম যে এফ ইকুয়াল টু কে এক্স, এফ ইকুয়াল টু কে এক্স, অর্থাৎ কে ইকুয়াল টু কি এফ বাই এক্স। এই ডেল যেটা লেখা আছে এটাকে আমরা এক্স দ্বারাও লিখতে পারি, একই জিনিস, মানে এটা দ্বারা বোঝায় যে সরণ কতটুকু এটাকে আর কি সরানো হয়েছে, তার নর্মাল পজিশন থেকে কতটুকু সরানো হয়েছে এটাকেই বলা হয় সরণ, বা ডেল দ্বারা প্রকাশ করে, অনেক ক্ষেত্রে এক্স দ্বারা প্রকাশ করে। আমরা ফ্রি ভাইব্রেশন উইদাউট ড্যাম্পিং এর ক্ষেত্রে এটা ইউ দ্বারাও প্রকাশ করে আসছি, এটা আপনার সুবিধা, আপনি জাস্ট মেন জিনিসটাকে বুঝতে পারলেই হয়েছে। তাহলে আমাদের এখানে ফোর্স ছিল 144 কিলো নিউটন, আর আমরা বলছিলাম যে আমরা ওয়াটার ট্যাঙ্কটাকে 0.05 মিটার সরাইছিলাম। তাহলে জাস্ট যদি এখানে ভ্যালু বসাই দিই তাহলে দেখেন 144 কিলো নিউটন, কিলো নিউটন থেকে নিউটনে নেওয়ার জন্য আমি 1000 দিয়ে গুণ করছি, আর এটা জাস্ট আমাদের ডাইরেক্ট ভ্যালুটা বলাই আছে যে আমরা 0.05 মিটার সরাইছি। জাস্ট ভ্যালুগুলো বসাই দিবে, এখান থেকে আমাদের স্টিফনেসের ভ্যালুটা পাচ্ছি 2.88 ইন্টু 10⁶ নিউটন পার মিটার। আচ্ছা, আপনাদের গত যে ক্লাস টেস্টটা নিয়েছিলাম সেখানে দেখলাম যে আপনারা অনেকেই কিন্তু একদম বেসিক বেসিক ইউনিট ভুল বসাইছেন। আপনারা অনেকে আর কি ওই যে ভেলোসিটির ইউনিট ভুল বসাইছেন, এক্সেলারেশনের ইউনিট ভুল বসাইছেন। এই জিনিসগুলো একটু কেয়ারফুল থাকবেন, এগুলো তো একদম সিম্পল জিনিস, এগুলো তো ভুল করা আর কি উচিত না।
আচ্ছা দেখেন সেকেন্ড যে প্রবলেমটা সেটা বলতেছে ড্যাম্পিং ফ্যাক্টর অর্থাৎ রো এর ভ্যালু বের করতে বলতেছে। এখন রো এর ভ্যালু বের করার জন্য আমরা বেশ কয়েকটা সূত্র শিখছিলাম। রো ইকুয়াল টু একটা শিখছিলাম সি বাই সিসি, আবার এখানেও আরেকটা সূত্র শিখছিলাম যে ডেল ইকুয়াল টু 2 পাই রো। এগুলা সবগুলো এর মাধ্যমে আর কি রো বের করা যায়, রো বের করা যায়। এখন আমরা কোনটার মাধ্যমে বের করব সেটা ডিপেন্ড করতেছে আমাদের কি কি ভ্যালু দেওয়া আছে সেটার উপরে। আমাদের যদি রো ইকুয়াল টু সি বাই সিসি এই ফর্মুলা ইউজ করি তাহলে আমাদের সি এর ভ্যালু লাগে, সিসি এর ভ্যালু লাগে। সিসি এর জন্য আমরা ডাইরেক্ট একটা সূত্র লিখে দিয়েছিলাম, কিন্তু সি এর ভ্যালুটা তো আমরা জানি না, এই জন্য ওই সূত্রটা আমরা ইউজ করতে পারবো না। আমাদের এই রো ডেল ইকুয়াল টু 2 পাই রো এই ফর্মুলাটা দিয়েই রো এর ভ্যালুটা বের করতে হবে। এই ফর্মুলাটা দিয়ে যদি বের করতে হয় তাহলে ফার্স্টে আমাদের ডেলটা বের করে নিতে হবে, সে ডেল এর ভ্যালুটা আসলে কত। তো ডেলের এই সূত্রটা আমরা লিখে দিয়েছিলাম যে ডেল ইকুয়াল টু 1/j লন E1 ডিভাইডেড বাই UJ প্লাস 1। এটা কোনটা কি জিনিস সেটাও লিখে দিয়েছিলাম, যেটা হলো টোটাল কয়টা সাইকেল কমপ্লিট হয়েছে সেটা হলো জে। E1টা হলো একদম প্রথমে একদম প্রাথমিক অবস্থায় তার অ্যামপ্লিটিউড কত ছিল, এবং UJ প্লাস 1 মানে হলো আমি যতগুলা সাইকেলের কথা বললাম সেই এখানে যেমন 5টা সাইকেলের কথা বলা আছে, এই 5টা সাইকেল শেষে তার অ্যামপ্লিটিউড কত ছিল সেটা হলো J প্লাস 1। তা আমাদের প্রশ্ন অনুযায়ী দেখেন আমাদের এখানে বলা আছে 5টা টোটাল কমপ্লিট সাইকেল হয়েছিল। তা 5টা সাইকেল যদি হয় তাহলে জে এর ভ্যালুটা হয়ে যাবে 5। আর বলা ছিল 5টা সাইকেলের শেষে প্রথমে আমাদের ভ্যালু অ্যামপ্লিটিউড ছিল 0.05, আর এখানে বলা আছে 5টা সাইকেলের শেষে অ্যামপ্লিটিউডটা ছিল 0.035। তো জাস্ট সেই ভ্যালুটাই বসাই দিছি। যে 5টা সাইকেলের কারণে এখানে 5 বসাইছি। E1 মানে প্রথমে একদম প্রাথমিক অবস্থায় অ্যামপ্লিটিউডটা ছিল 0.05, এবং শেষে গিয়ে একদম লাস্টে গিয়ে অ্যামপ্লিটিউডটা হয়েছে 0.035। তো এখান থেকে জাস্ট আমরা ডেলের ভ্যালুটা পাইছি 0.071। এখন রো এর ফর্মুলাতে যদি বসাই দেই যে রো ইকুয়াল টু ডেল্টা ইকুয়াল টু 2 পাই রো, তাহলে দেখেন রো ইকুয়াল টু হবে ডেল্টা ডিভাইডেড বাই 2 পাই, ডেল্টা ডিভাইডেড বাই 2 পাই। ডেল্টার ভ্যালু আমরা পাইছি, পাইয়ের ভ্যালু তো ফিক্সড 3.1416। এইখান থেকে রো এর ভ্যালুটা বের করলে আসে 0.00113। তো কেউ যদি আপনারা 0.0113 এভাবেই রেখে দেন তাহলেও আনসার ঠিক আছে, কেউ যদি এটাকে পার্সেন্টেজে প্রকাশ করতে চান তারপরেও ঠিক আছে, দুই ক্ষেত্রেই ঠিক আছে। এটা আপনার স্বাধীনতা যে আপনি পার্সেন্টেজে প্রকাশ করবেন কিনা জাস্ট ভ্যালু আকারে প্রকাশ করবেন। তবে খেয়াল রাখতে হবে যদি আমাদের নেক্সট কোথাও যদি রো এর ভ্যালুটা লাগে সেক্ষেত্রে আমরা এই 0.0113 এটা ইউজ করব, পার্সেন্টেজ এর ভ্যালুটা ইউজ করব না। পার্সেন্টেজ যদি ইউজ করে সেখানে আবার 100 দিয়ে ভাগ করলে আসলে এই ভ্যালুটাই আসবে। তাহলে দেখেন আমাদের সেকেন্ড যে প্রবলেমটা ছিল যে ড্যাম্পিং ফ্যাক্টর রো বের করা সেটা বের করলাম। এরপরে থার্ড প্রবলেমটা ছিল আনড্যাম্পড ন্যাচারাল ফ্রিকোয়েন্সি বের করা। তা আনড্যাম্পড ন্যাচারাল ফ্রিকোয়েন্সির ক্ষেত্রে আপনাদের একটা ফর্মুলা লিখে দিয়েছিলাম, সেটা হলো এটা। আমরা আনড্যাম্পড ফর্মুলার সূত্র লিখে দিয়েছিলাম হলো ওমেগা এন ইকুয়াল টু লিখে দিয়েছিলাম, ওমেগা ডি ডিভাইডেড বাই রুট ওভার 1 বাই, এটা লিখে দিয়েছিলাম 1 রুট ওভার 1 বাই রো 1 মাইনাস রো স্কোয়ার আর কি। এটা আপনাদের খাতায় খুঁজলেই পাবেন, খাতাতেই লিখে দিছিলাম। তো জাস্ট সেই ফর্মুলাটাই যদি এখানে বসাই দেই তাহলে দেখেন ভ্যালু অটোমেটিক্যালি বাকি সব ভ্যালুই আমরা জানি। ও আচ্ছা, ল্যাম্বডা ওই ওমেগা ডি এর ভ্যালুটা আমরা জানি না। ওমেগা ডিটা কি? ওমেগা ডিটা হলো ড্যাম্পিং এর ক্ষেত্রে আমাদের ন্যাচারাল সার্কুলার ফ্রিকোয়েন্সি। তো জাস্ট নর্মাল ওমেগার সূত্র আমরা জানি, তো ওমেগার সূত্র হলো 2 পাই বাই ডি, 2 পাই বাই টি আর কি, 2 পাই বাই টি। তো সেই ক্ষেত্রে এখানে আমাদের টি এর ভ্যালুটা কত দেখেন, এখানে আমাদের বলা আছে 5টা সাইকেল কমপ্লিট করতে টাইম লাগে 2 সেকেন্ড। আর পর্যায়কাল টি এর ক্ষেত্রে আমরা জানি, বড় টি এর ক্ষেত্রে আমরা জানি যে বড় টিটা হলো পর্যায়কাল, অর্থাৎ একটা সাইকেল কমপ্লিট করতে যে টাইম লাগে সেটাই হলো আমাদের পর্যায়কাল বা টাইম পিরিয়ড বা বড় টি। সো 5টা সাইকেল কমপ্লিট করতে যদি 2 সেকেন্ড লাগে, একটা সাইকেল কমপ্লিট করতে কত লাগবে? এই 2/5, অর্থাৎ টি এর ভ্যালুটা আসতেছে, বড় টি এর ভ্যালু বা টাইম পিরিয়ডের ভ্যালুটা আসতেছে 0.4 সেকেন্ড। তো সেখান থেকে যদি আমি জাস্ট ওমেগা সূত্রে বসাই দিই ওমেগা ইকুয়াল টু 2 পাই বাই টি, সেখানে দেখেন 2 ইন্টু পাইয়ের ভ্যালু তো ফিক্সড, আর টি এর ভ্যালু এই জাস্ট 0.4 বসাই দিলে আমরা ওমেগা ডি অর্থাৎ ড্যাম্পিং এর ক্ষেত্রে ন্যাচারাল ড্যাম্পড ফ্রিকোয়েন্সি, যেটা ন্যাচারাল সার্কুলার ড্যাম্পড ফ্রিকোয়েন্সি, সেই জিনিসটা পাইলাম 15.71 রেডিয়ান পার সেকেন্ড। এরপরে যদি জাস্ট আমি এই ন্যাচারাল সার্কুলার ফ্রিকোয়েন্সি সূত্রে বসাই দিই ওমেগা এন ইকুয়াল টু ওমেগা ডি বাই রুট ওভার 1 মাইনাস রো স্কোয়ার, এই সূত্রটাকেই এখানে জাস্ট আর কি সাজায় লেখা হয়েছে যে ওমেগা ডি এর ভ্যালুটা যেহেতু দরকার আছে সেক্ষেত্রে জাস্ট এটা এই পাশে গুণ করে দেওয়া হয়েছে, আর কিছুই না। জাস্ট এবার এখন আমার এখানে সব ভ্যালুই আমার জানা। ওমেগা ডি এর ভ্যালু হচ্ছে 15.71, ওমেগা এন তো আমি বের করবো
1 মাইনাস রো এর ভ্যালু আমি অলরেডি বের করছি 0.0113। তো এগুলো জাস্ট বসাই দিলে ন্যাচারাল সার্কুলার ফ্রিকোয়েন্সির ভ্যালুটা আমরা পাইতেছি সেম 15.71। এখন এই যে দেখেন ড্যাম্পড ফ্রিকোয়েন্সি, ড্যাম্পড ন্যাচারাল সার্কুলার ফ্রিকোয়েন্সি যেটা, এটার ভ্যালু আমরা পাইছি 15.71, আবার ন্যাচারাল সার্কুলার ফ্রিকোয়েন্সি যেটা, এটার ভ্যালু পাইতেছি 15.71। দুইটা সেম কেন হলো? এটার কারণ হলো আমরা যে সিস্টেমটাতে ড্যাম্পিং যে ইউজ করছি সেই ড্যাম্পিং এর পরিমাণটা খুবই কম, খুবই সামান্য। দেখেন এই ড্যাম্পিং এর ভ্যালুটা কত? ড্যাম্পিং এর ভ্যালুটা হচ্ছে 0.0113। অর্থাৎ এখানে ড্যাম্পিংটা এতই ছোট যে আসলে ড্যাম্প ফ্রিকোয়েন্সি আর আনড্যাম্প ফ্রিকোয়েন্সি মোটামুটি কাছাকাছি হয়ে গেছে। আসলে প্র্যাকটিক্যাল ক্ষেত্রে এত কম ড্যাম্পিং ইউজ করা হয় না, এটা আসলে 0.1 বা 0.2 এরকম বা 0.3 এরকম ইউজ করা হয়। এখানে অনেক কম থাকার কারণে এই দুইটা সেম চলে আসছে, কিন্তু প্র্যাকটিক্যাল লাইফে আসলে সেম এই দুইটা সেম হয় না। এই ন্যাচারাল ওমেগা ডি যেটা, ওমেগা ডি, এটা ডি ভ্যালুটা ওমেগা এন এর থেকে সবসময় একটু ছোট হয়, এটা আর কি ছোট হয়। এই ওমেগা ডি যেটা, এটা ওমেগা এন এর থেকে ছোট হয়। আচ্ছা, এরপরে দেখেন, এরপরে আমাদের তারপরে প্রশ্ন কি বের করতে বলতেছে? ওমেগা এন এর পরে আমাদের বের করতে বলতেছে ওয়েট অফ ওয়াটার ট্যাঙ্ক, মানে এম এর ভ্যালু, ওয়াটার ট্যাঙ্কটার ভর কত সেটা বের করতে বলতেছে। তো এই ক্ষেত্রে দেখেন অলরেডি যখন আমরা ওমেগার ভ্যালুটা পেয়ে গেছি, ওমেগা ইকুয়াল টু সূত্রে বসাই দিতে পারি ওমেগা ইকুয়াল টু কে বাই এম। তাহলে জাস্ট এখান থেকে আমাদের ভ্যালু বের করা লাগবে কিসের? এম এর ভ্যালু বের করা লাগবে। জাস্ট এখানে কি করা হয়েছে, দুই পাশে স্কোয়ার করা হয়েছে, স্কোয়ার করে এমটাকে এক পাশে নিয়ে আসা হয়েছে, এক পাশে নিয়ে আসতে হয় ওমেগা স্কোয়ার এম ইকুয়াল টু কে, বাস এখান থেকে কে এম ইকুয়াল টু কে বাই ওমেগা স্কোয়ার। এই ক্যালকুলেশন আপনারা যেভাবে খুশি সেভাবে করলেই হবে, জাস্ট ভ্যালুগুলো ঠিক রাখবেন। কে এর ভ্যালু আমি ফার্স্টে বের করছি 2.88 ইন্টু 10⁶, আর ওমেগা এন এর ভ্যালু তো এখানে অলরেডি বেরই করলাম 15.71। এখন এখানে আপনাদের একটা প্রশ্ন আসতে পারে যে স্যার এখানে তো ওমেগা আমরা দুইটা বের করছি, একটা ওমেগা ডি আর একটা ওমেগা এন, তাহলে এই ক্ষেত্রে এইখানে আমি কোনটা বসাবো? মাথায় রাখবেন এই ওমেগা ইকুয়াল টু কে বাই এম এই সূত্রটা শুধুমাত্র ন্যাচারাল ক্ষেত্রে প্রযোজ্য, এটা শুধুমাত্র ওমেগা এন এর ক্ষেত্রে প্রযোজ্য। শুধুমাত্র ওমেগা এন সমান সমান আমরা লিখতে পারবো রুট ওভার কে বাই এম। তাই এই ক্ষেত্রে যেহেতু আমাদের দুইটা ভ্যালুই 15.71, এক্ষেত্রে কনফিউশন বাড়তে পারে যে আসলে কোনটা নিব। কিন্তু অন্যান্য ক্ষেত্রে বা প্র্যাকটিক্যাল ক্ষেত্রে বা অন্যান্য এক্সাম্পলের ক্ষেত্রে কিন্তু এই দুইটা সেম নাও হইতে পারে। তো সেম হোক বা না হোক, সব ক্ষেত্রেই আমরা যখন কে বাই এম এর ফর্মুলাটা বসাবো সবসময় সেখানে ওমেগা এন যেটা ন্যাচারাল সার্কুলার ফ্রিকোয়েন্সি যেটা, সেটা বসাইতে হবে, এই জিনিসটা খেয়াল রাখবেন। তো এখানে দেখেন সব জাস্ট ভ্যালু বসাই দিলাম, ভ্যালু বসাই দিলে আমরা এম এর ভ্যালুটা পেলাম 11,670 কেজি। অর্থাৎ আমাদের যে ওয়াটার ট্যাঙ্ক, এই খালি ওয়াটার ট্যাঙ্কটার ওজনই হলো, সরি ওজন না, ভরটাই হলো 11,670 কেজি। এরপরে আমাদের বের করতে বলতেছে কি ড্যাম্পিং কোএফিসিয়েন্ট। ড্যাম্পিং কোএফিসিয়েন্ট এখন বের করা খুবই সহজ, কারণ আমরা অলরেডি রো জানি, রো এর ভ্যালু অলরেডি আমরা বের করছি। আর রো ইকুয়াল টু আমরা কি জানি? রো ইকুয়াল টু আমরা এই ফর্মুলা থেকে জানি যে রো ইকুয়াল টু সি বাই সিসি। সিটা কি? সিটা হলো ড্যাম্পিং কোএফিসিয়েন্ট, আপনাদের খাতায় লেখা আছে। আর সিসি যেটা, সিসিটা হলো ক্রিটিক্যাল ড্যাম্পিং কোএফিসিয়েন্ট। সিসি এর আবার একটা নির্দিষ্ট ফর্মুলা আছে, সেটা হলো এটা, সিসি ইকুয়াল টু 2 রুট ওভার কে এম। এখানে দেখেন সব ভ্যালুই আমার জানা। কে এর ভ্যালু আমি ফার্স্টেই বের করে আসছি 2.88 ইন্টু 10⁶, এম এর ভ্যালু আমি কিছুক্ষণ আগেই বের করলাম 11,670 কেজি। তাহলে সেখান থেকে জাস্ট ভ্যালুগুলো বসাই দিলে আমি সিসি এর ভ্যালুটা পেয়ে যাব। তো সিসি এর ভ্যালুটা যদি পাই, তাহলে এখানে আমাদের ড্যাম্পিং কোএফিসিয়েন্ট সি বের করতে বলতেছে। রো এর ভ্যালুটা আমি আগেই পাইছি 0.0113, এবং সিসি এর ভ্যালুটা আমি এখানে বের করছি 3.67 ইন্টু 10⁵। তো এই দুইটা জাস্ট গুণ করলেই আমরা এখানে ড্যাম্পিং কোএফিসিয়েন্ট যেটা, সেই ড্যাম্পিং কোএফিসিয়েন্টটা পাইছি 4,147। এটা হচ্ছে এই এন এস যেটা, এটাকে বলা হয় হলো, এর একটা নাম আছে, স্পেশাল একটা নাম আছে, এটা আমার এক্সাক্ট এখন খেয়াল হচ্ছে না, এটা আমি কালকে বলে দেবো। এই এনএস এর একটা নাম আছে, এটা আপনার সান্দ্রতার ক্ষেত্রেও এই এককটা ইউজ করা হয়। এটার এক্সাক্ট নামটা আমার মনে আসতেছে না, এটা আমি আপনাদের কালকে বলে দেবো, অথবা যদি মনে না থাকে কেউ একজন খেয়াল করে দিয়েন যে এই ড্যাম্পিং কোএফিসিয়েন্টের এই নামটা আমরা বলে দিব। আচ্ছা দেখেন, এরপরে লাস্টলি আমাদের যে জিনিসটা প্রয়োজন সেটা হলো নাম্বার অফ সাইকেলস ওয়েন দ্য অ্যামপ্লিটিউড বিকামস 0.005। তার মানে হলো আমরা যে প্রথমে 0.05 থেকে টানছিলাম, টেনে ছেড়ে দিছিলাম, সেটা 0.005 অর্থাৎ 10 গুণ ছোট হইতে কত সাইকেল লাগবে, সেই জিনিসটা আমাদের বের করতে বলতেছে। তাহলে দেখেন এটা একদম সিম্পল একটা জিনিস। আমরা অলরেডি এই ডেলের ভ্যালু জানি,
সরি ডেলের ভ্যালু জানি বলতে আমরা রো এর ভ্যালু অলরেডি জানি। ডেলের ভ্যালু আমরা একবার বের করছিলাম 5টা সাইকেলের জন্য, কিন্তু এবার তো আর আমাদের সাইকেল 5টা হবে না, এবার আর কতগুলো সাইকেল হবে আমি জানি না। তো সেক্ষেত্রে আমরা ফার্স্টে কি করব, আমরা এই সূত্রটা জানি যে ডেল ইকুয়াল টু 1/j লন u1/uz+1, এই সূত্রটা আমরা জানি। এখন এই যে সূত্রটা যেটা আমরা এখানে ইউজ করছি, এই সূত্রটা আমরা জানি যে ডেল ইকুয়াল টু 1/j লন u1/uj+1। এখন এই ডেলের ভ্যালুটা আমরা যখন পাঁচটা সাইকেলের জন্য বের করছিলাম তখন এই ডেলের একটা ভ্যালু পাইছিলাম, কিন্তু এখন তো কতগুলো সাইকেল হবে আমি জানি না, তাই এই ভ্যালুটা আর আমাদের ইউজ করা যাবে না, আমাদের নতুন করে আর একটা ভ্যালু বের করে নিয়ে আসতে হবে, 2π রো দিয়ে আলাদা একটা ভ্যালু বের করে নিয়ে আসতে হবে। তো সেই ভ্যালুটাও ওই সেমই হবে আর কি, ওই যে আগে যেটা বের করেছিলাম 0.071 ওটার কাছাকাছি হবে, ওটা সেমই হবে। দেখেন তাহলে এখানে জাস্ট যদি আমি ভ্যালু বসাই দিই 2π ইন্টু রো এর ভ্যালুটা আছে 0.0113, এখান থেকে ডেলের ভ্যালুটা আমি পাইলাম, বা ডেলের ভ্যালু এখান থেকে জাস্ট ক্যালকুলেশন করলে বের হয়ে যাবে। আর আমাদের বের করতে বলতেছে টোটাল কয়টা সাইকেল পরে অ্যামপ্লিটিউডটা ছোট হবে। তো আমাদের সাইকেলের সংখ্যা বের করতে বলতেছে, তার মানে আমাদের এই জে এর ভ্যালুটা বের করতে হবে। লন উপরে কোনটা থাকবে, উপরে থাকবে একদম ইনিশিয়াল কন্ডিশনে অ্যামপ্লিটিউড কত ছিল, ইনিশিয়াল কন্ডিশনে আমরা অ্যামপ্লিটিউড ছিল 0.005, আর নিচে কোনটা থাকবে একদম ফাইনাল কন্ডিশন, অর্থাৎ কত সাইকেল পরে, মানে যত সাইকেল পরে, যে সাইকেল পরে আমাদের অ্যামপ্লিটিউডটা শেষে গিয়ে অ্যামপ্লিটিউডটা কত হবে। তো অ্যামপ্লিটিউড আমাদের প্রশ্নে বলা আছে যে 0.005 হবে। তো তাহলে এখান থেকে জাস্ট যদি ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করলে আমরা জে এর ভ্যালুটা পাইতেছি 32.43। এখন 32.43 তার মানে কি, এটার মানে হলো অলরেডি 32 বার ভাইব্রেট হয়েছে, 32টা সাইকেল গেছে, 33 নাম্বার সাইকেলেরও কিছুটা গেছে। তো এই সমস্ত ক্ষেত্রে যদি এরকম হয় যে পয়েন্ট আসে, এই সমস্ত ক্ষেত্রে আপনারা ওই আপার লিমিট লোয়ার লিমিট চিন্তা করবেন না, আপনারা জাস্ট এখানে যদি 32.1ও আসে সেক্ষেত্রেও 33 লিখে দিবেন, কারণ এটার কারণ হলো অলরেডি সেটা 32টা সাইকেল কমপ্লিট করে ফেলছে, 33 নাম্বার সাইকেল শুরু করছে। সো আসলে যেটা কমপ্লিট হয়ে গেছে তারপরের পূর্ণ সংখ্যাতে রাউন্ড আপ করবেন। এখানে 32. যদি 01ও আসে সেক্ষেত্রেও 33 লিখে দিবেন। তো এখান থেকে আমরা দেখতেছি মোটামুটি 33টা সাইকেল, অর্থাৎ 33 বার ভাইব্রেট করার পরে আমাদের যে অ্যামপ্লিটিউডটা আগের থেকে 10 গুণ ছোট হয়ে যাবে, অর্থাৎ 0.05 থেকে 0.005 হয়ে যাবে, 0.05 থেকে 0.005 হয়ে যাবে। তো এই প্রবলেমটা বুঝতে কারোর কোনো সমস্যা আছে? না স্যার। আচ্ছা, আপনারা অনেকে ইউনিভার্সিটি ইমেলের বাইরের ইমেল দিয়ে জয়েন করতেছেন, এটা তো আসলে ডিস্ট্রাক্টিং। দেখা যাচ্ছে বারবার আমাকে আবার এই পেজে এসে তারপর করতেছে। মোহাম্মদ শাফিনুল্লাহ সাবেরি, আপনি ইউনিভার্সিটি ইমেলের বাইরের ইমেল দিয়ে জয়েন করছেন, অথবা আপনি গুগল ক্লাসরুমে অ্যাড নাই, যে কোনো একটা। জি স্যার। হ্যালো আপনি কি গুগল ক্লাসরুমে অ্যাড আছেন শাফিনুল্লাহ সাবেরি? স্যার, অ্যাড নেই স্যার। আচ্ছা, আপনি অ্যাড হয়ে নেবেন, আর আচ্ছা ঠিক সবসময় আছে স্যার। ইউনিভার্সিটি মেল দিয়ে জয়েন করবেন। জি স্যার, জি স্যার। আচ্ছা, তাহলে দেখেন এটা একটা সিম্পল একটা প্রবলেম, জাস্ট আমাদের ফর্মুলা, যে ফর্মুলাগুলো লিখে দিছিলাম সেই ফর্মুলাগুলো আপনাদের আর কি মনে রাখতে হবে, মনে রাখলেই আর কি জাস্ট ফর্মুলাতে ভ্যালু বসানো হয়েছে, এর বেশি কিছু নাই। তবে এই প্রবলেমটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, যেহেতু এই একটা প্রবলেমের মধ্যে আমাদের মোটামুটি ড্যাম্প ভাইব্রেশনের মোটামুটি যে ভ্যালুগুলো বা যেই ক্যারেক্টারিস্টিক্সগুলো দরকার সবগুলাই একটা প্রবলেমের মধ্যে পাওয়া যায়, এবং এটা অনেক ফেমাস একটা প্রবলেম, এবং প্রবলেমটা অনেক ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসার মতো এই প্রবলেমটা আপনারা খুব গুরুত্ব সহকারে প্র্যাকটিস করবেন। আচ্ছা দেখেন, এরপরে আমাদের যে এক্সাম্পল 2 যেটা আছে, এক্সাম্পল 2 আছে, এখানে কি আছে, এখানে একটা স্প্রিং ভাইব্রেশন সিস্টেম আছে। স্প্রিং, এখানে এটা দ্বারা একটা স্প্রিং ভাইব্রেশন সিস্টেম বোঝাচ্ছে, আর এটা দ্বারা কি বোঝাচ্ছে কে বলতে পারবেন? স্যার ড্যাম্পিং ফোর্স। হ্যাঁ, এটা দ্বারা বোঝাচ্ছে এখানে একটা ড্যাম্পিং সিস্টেম আছে, এখানে একটা ড্যাম্পিং সিস্টেম আছে, অর্থাৎ আমাদের যে স্প্রিং এর যে ভাইব্রেশনটা, স্প্রিং এর ভাইব্রেশনটা আস্তে আস্তে কমতে থাকবে। আচ্ছা, তাহলে দেখেন আমাদের এই প্রবলেমটাতে কি বলতেছে, এই প্রবলেমটা আগের প্রবলেমটাতে যদি আমরা একটু ব্যাক যাই, এইখানে দেখেন এটার ক্ষেত্রে আমাদের এই কোনো সময় ফিগার দেখে আবার কনফিউজ হবেন না, এই ফিগারের ক্ষেত্রে কিন্তু ডাইরেক্ট আর কি মানে ড্যাম্পিং কোনো একটা সিস্টেম দেখানো নাই, কিন্তু এখানে আরেকটা জিনিস বলা আছে, এখানে দেখেন ওই আগের মতো এই পরের চিত্রটাতে, এই চিত্রটাতে যেরকম একদম চিত্রতে ফিগারে এরকম ড্যাম্পিং দেখানো আছে, এখান থেকে বুঝলেন যে এখানে ড্যাম্পিং আছে।
আর এখানে ফিগারে দেখানো নাই, এজন্য ভাবলেন যে এখানে ড্যাম্পিং নাই, বিষয়টা কিন্তু এরকম না। এই আমরা কিছুক্ষণ আগে যে প্রবলেমটা করলাম এক্সাম্পল 1, এখানেও কিন্তু ড্যাম্পিং আছে। এটা দুইভাবে বোঝা যায়। একভাবে তো আপনার অলরেডি প্রশ্নের মধ্যে বলেই দিতেছে যে আস্তে আস্তে আর কি এটার অ্যামপ্লিটিউড কমতেছে। এখানে বলাই আছে 5টা সাইকেল পরে এর অ্যামপ্লিটিউড প্রথমে ছিল 0.05, 5টা সাইকেল পরে অ্যামপ্লিটিউড হলো 0.035। এখান থেকে যেহেতু বোঝা যাচ্ছে যেহেতু অ্যামপ্লিটিউড কমতেছে, তার মানে কোনো একটা ড্যাম্পিং ফোর্স থাকার কারণেই কিন্তু অ্যামপ্লিটিউডটা কমতেছে। আবার আরেকটা জিনিস দেখেও বুঝতে পারেন, সেটা হলো এই ভাইব্রেশন বা এই ফিগারটা যদি ফলো করেন, দেখেন এর প্রথমে অ্যামপ্লিটিউডটা ছিল এই এত বড়, কিন্তু আস্তে আস্তে অ্যামপ্লিটিউডটা কমতে কমতে কিন্তু ছোট হচ্ছে। অর্থাৎ ছোট হচ্ছে তার মানে কি, অবশ্যই এখানে কোনো একটা ড্যাম্পিং সিস্টেম আছে। সেই ড্যাম্পিং ফোর্সটার কারণে আস্তে আস্তে আমাদের অ্যামপ্লিটিউডটা কমে যাচ্ছে। বুঝতে পারছেন? স্যার কোশ্চেনে তো ফিগার দুইটা দেয়া থাকবে তাই না স্যার? হ্যাঁ, কোশ্চেনে ফিগার দেওয়া থাকবে। কোশ্চেনে ফিগার দেওয়া থাকবে এবং আপনাদেরকে প্রশ্ন পড়েও আর কি বুঝতে হবে। ফিগার দিয়ে দেওয়া থাকবে, তো আর কি ইয়েটাও প্রশ্ন পড়ে বোঝা শিখবে। আচ্ছা, এখানে এই ফিগারটাতে যদি আমরা খেয়াল করি, আচ্ছা এই ফিগারটা যদি খেয়াল করি তাহলে এখানে কি বলা আছে, এখানে একটা সিস্টেম বলা আছে, একটা স্প্রিং সিস্টেম বলা আছে, যেটার সাথে একটা ড্যাম্পিং সিস্টেমও বলা আছে। এখানে একটা ড্যাম্পিং ফোর্স আছে। এখানে আমাদের বলতেছে কি, এখানে বলতেছে এই ভাইব্রেশন সিস্টেম কনসিস্ট অফ, এর ওয়েটটা আমাদের এই টোটাল এই যে এখানে যে এম ভরের একটা বস্তুটা স্প্রিং এর সাথে ঝোলানো আছে, এটার ওয়েট বলা আছে 9.81 কিলো নিউটন। কে দ্বারা বোঝাইতেছে, এর স্প্রিং কনস্ট্যান্ট বলা আছে 20 কিলো নিউটন পার সেন্টিমিটার। ইউনিটগুলো ভালো করে খেয়াল করবেন, এখানে বলা আছে 20 কিলো নিউটন পার সেন্টিমিটার। এবং ড্যাম্পিং কোএফিসিয়েন্টের আর কি যেটা ইউনিট সেটা বলা আছে 0.071 কিলো নিউটন পার সেন্টিমিটার পার সেকেন্ড। 0.071 কিলো নিউটন পার সেন্টিমিটার পার সেকেন্ড। আচ্ছা, তাহলে দেখেন এই ক্ষেত্রে আমাদের বের করতে হবে কি কি। ফার্স্টে বের করতে হবে ড্যাম্পিং ফ্যাক্টর। ড্যাম্পিং ফ্যাক্টর কোনটা? ড্যাম্পিং ফ্যাক্টর হলো রো দ্বারা ড্যাম্পিং ফ্যাক্টর বোঝায়, রো এর ভ্যালুটা বের করতে হবে। সেকেন্ড, বি নম্বর প্রশ্নে বলতেছে লগারিদমিক ডিক্রিমেন্ট বলতে আমরা দেখছিলাম এই যে ডেল, যেটা সেই ডেলের ভ্যালুটা বের করতে হবে। এবং সি নাম্বার প্রশ্নে বলতেছে রেশিও অফ টু, সি নাম্বার প্রবলেমটা বলতেছে রেশিও অফ এনি টু কনজিকিউটিভ অ্যামপ্লিটিউড, মানে পাশাপাশি দুইটা অ্যামপ্লিটিউডের মধ্যবর্তী রেশিওটা কত, সেই রেশিওটা বের করতে বলতেছে। সো প্রথমে যদি আমরা একে একে আসি, প্রথমে বলতেছে ড্যাম্পিং ফ্যাক্টর অর্থাৎ রো এর ভ্যালু বের করতে বলতেছে। দেখেন এখানে রো এর ভ্যালুর জন্য আমরা কোন ফর্মুলাটা ইউজ করব। রো এর ভ্যালুর জন্য আমরা প্রথমে একটা ফর্মুলা দেখে আসি, রো ইকুয়াল টু সি বাই সিসি। এটা আমরা প্রথমে সি বাই সিসি এটা ইউজ করার চেষ্টা করব। যদি এটা না হয় তারপরে আমরা ওই যে ডেল ইকুয়াল টু 2 পাই রো ওই ফর্মুলাতে যাই। সি বাই সিসির জন্য আমার প্রয়োজন কি কি, দেখেন সি বাই সিসির জন্য আমার প্রয়োজন সি এর ভ্যালু আর সিসি এর ভ্যালু। এখানে অলরেডি প্রশ্নে আমার সি এর ভ্যালুটা দেওয়াই আছে, আর সিসি এর ভ্যালুটার জন্য আমি একটা ফর্মুলা জানি, সিসি ইকুয়াল টু 2√km। তো এখান থেকে জাস্ট এই ফর্মুলাটা ইউজ করলে কিন্তু আমি রো এর ভ্যালুটা বের করতে পারতেছি। তো সেটা যদি আমরা ইউজ করি, দেখেন এখানে স্প্রিং কনস্ট্যান্ট কে এর ভ্যালু বলা আছে 20 কিলো নিউটন পার সেন্টিমিটার। আমি আপনাদের কি বলছি, আমি বলছি যে আর কি আমরা মোটামুটি সব ইউনিটগুলোকেই এসআই এককে নিয়ে আসবো, এসআই এককে নিয়ে এসে কাজ করবো, তাহলে আমাদের জন্য সুবিধা। তো ফার্স্টে আমরা কি করছি, জাস্ট কিলো নিউটন পার সেন্টিমিটারটাকে আমরা জাস্ট নর্মালাইজড নিউটন পার মিটারে নিয়ে আসছি। তো এখানে 10⁶ কিভাবে হলো, দেখেন এখানে অলরেডি 20 আছে, কিলো নিউটন থেকে যদি নিউটনে নিতে চাই তাহলে কি হবে, এখানে আরো 1000 যোগ হবে, যোগ না গুণ হবে, 20-এর সাথে আরো 1000 গুণ হবে। এবং এখানে এটা পার সেন্টিমিটারে আছে 20 কিলো নিউটন। আর যদি মিটারে হয় তাহলে সেক্ষেত্রে এই সেন্টিমিটার, 1 মিটার সমান আমরা জানি 100 সেন্টিমিটার। সো সেখানে আরো 100 দ্বারা গুণ হবে। সো মেইনলি এখানে কি হবে 20 ইন্টু 1000 ইন্টু 100। সো সেটাকে আর কি ক্যালকুলেটারে ডাইরেক্ট করলে পাবেন 2 × 10⁶ নিউটন পার মিটার। আর আমাদের এই যে সিস্টেমটা দেখেন এখানে ওয়েট বলা আছে 9.81 কিলো নিউটন। এখন আমরা ওয়েটের সূত্র কি জানি, ওয়েট W ইকুয়াল টু mg, তাহলে m ইকুয়াল টু কি হবে W/g। এখানে W এর ভ্যালুটা কত আছে 9.81 কিলো নিউটন। তো ফার্স্টে কি করব, 9.81 কে নিউটনে নিয়ে আসবো। তো নিউটনে নিয়ে আসার জন্য 9.81 ইন্টু 1000 ডিভাইডেড বাই 9.81। তো
তাহলে উপরে 9.81 নিচেও 9.81 কেটে যায়, জাস্ট এম এর ভ্যালুটা আসে 1000 কেজি। 1000 কেজি মানে হলো 10⁻³ কেজি, একই কথা। তো জাস্ট এখন যদি এখানে আমি ফর্মুলাগুলো বসাই দেই যে সিসি ইকুয়াল টু 2√km, তাহলে দেখেন 2 কে এর ভ্যালুটা জাস্ট এখান থেকে যে 2 × 10⁶, আর এম এর ভ্যালুটা হচ্ছে 10⁻³ স্যার বলেন। কে এর ভ্যালুটা কি আরেকবার বলবেন স্যার, এখানে একটু কনফিউশন আছে। আচ্ছা, কে এর ভ্যালুটা এখানে ডাইরেক্ট আপনার প্রশ্নেই বলা আছে, যে কে ইকুয়াল টু 20 kN/cm। তাহলে দেখেন আমরা বলছি কি, আমরা বলতেছি আমরা সব ইউনিটগুলোকে কিসে নিব, এসআই ইউনিটে নিব। তা এসআই ইউনিটে যদি নেই, এসআই ইউনিটের একক কি, ফোর্সের একক কি, ফোর্সের একক হলো নিউটন। তো কিলো নিউটন থেকে যদি আমি নিউটনে নিতে হয়, তাহলে আমি কি করতে পারি, 1000 দিয়ে গুণ করব। তাহলে দেখেন এখানে আছে কত, 20 এর সাথে যদি আমি 1000 গুণ করি, তাহলে আমাদের ভ্যালুটা কত আসে, 20000। তাহলে এখানে আবার তারপরেরটা খেয়াল করেন, এখানে তাহলে ভ্যালুটা কত হবে, 20000 নিউটন পার সেন্টিমিটার। কিন্তু আমার তো সেন্টিমিটারকে আবার কিসে করা লাগবে, মিটারে করা লাগবে। তাহলে আমরা কি জানি 1 মিটার সমান কি, 100 সেন্টিমিটার। তাহলে জাস্ট এই সেন্টিমিটার থেকে যদি আমি মিটারে নিতে হয়, তাহলে এই ভ্যালুটাকে কি করতে হয়, ভ্যালুটাকে আবার 100 দ্বারা গুণ করা লাগবে। তো 20000-এর সাথে যদি আমি আবার 100 গুণ করি, তাহলে সেটা কত দাঁড়াবে, সেটা দেখেন আপনার দাঁড়াবে কত। স্যার এটা কি ডিভাইড হওয়ার কথা না স্যার? না, এটা তো আর কি জানা আছে, ডিভাইড কেন হবে, এটা দেখেন আপনার, এটা যদি এরকম হইতো যে কিলো নিউটন সেন্টিমিটার, যদি সেন্টিমিটারটা কিলো নিউটনের সাথে গুণাকারে থাকতো, উপরে থাকতো, সেক্ষেত্রে তো আমরা আর কি জাস্ট কি ওই 0 পয়েন্ট মানে ডিভাইড করে দিতাম। কিন্তু এখানে কিলো নিউটন পার সেন্টিমিটার, অর্থাৎ সেন্টিমিটারটা কিন্তু নিচে আছে। আমি আপনাকে আরো সহজ করে বোঝাই, ধরেন আমি বললাম যে প্রতি সেন্টিমিটারে একজন মানুষ দাঁড়াইতে পারে। তাহলে আপনি বলেন তো 1 মিটারে কি একজনের থেকে বেশি মানুষ দাঁড়াইতে পারবে নাকি কম মানুষ দাঁড়াইতে পারবে? স্যার বেশি দাঁড়াতে পারবে। বেশি দাঁড়াইতে পারবে। এখন যদি আপনি মনে করেন একজনকে 100 দিয়ে ভাগ করেন, তাহলে কি ভ্যালুটা বেশি হবে না কম হবে? আমার কথা কি বুঝতে পারছেন? জি স্যার বুঝতে পারছি। হ্যাঁ, ধরেন মনে করেন আপনাদেরকে 1 সেন্টিমিটার আমি জায়গা দিলাম, বললাম 1 সেন্টিমিটারের মধ্যে 10 জন মানুষ দাঁড়াইতে পারে। তাহলে আপনাদেরকে যদি 1 মিটার দাঁড়াইতে জায়গা দেয়, তাহলে কি আগে যা দাঁড়াইতে পারতেন তার থেকে এখন আরো 100 গুণ বেশি দাঁড়াইতে পারবেন, বেশি মানুষ দাঁড়াইতে পারবেন। তো সেই জি স্যার। জিনিসটাই, যদি সেন্টিমিটারটা গুণ আকারে থাকে তখন আর কি ভাগ হয়ে যায় 100, কিন্তু যদি নিচে ভাগ আকারে থাকে তখন আর কি 100 গুণ হয়ে যায়। এটা আর কি বেসিক ম্যাথমেটিক্স। তাহলে দেখেন এখান থেকে কে এর ভ্যালু পাইছি, এম এর ভ্যালু পাইছি, জাস্ট যদি আমি ফর্মুলাতে বসাই দেই, তাহলে সিসি এর ভ্যালুটা পাইলাম। সিসি এর ভ্যালুটা অর্থাৎ ক্রিটিক্যাল ড্যাম্পিং কোএফিসিয়েন্ট, এটার ভ্যালু পেলাম 8.94 × 10⁴ নিউটন। আচ্ছা, আমি এই ইউনিটটা আমি এখনই আপনাদেরকে দেখে বলি, কালকে মনে থাকবে কিনা। এই ইউনিটটা জাস্ট আমার এখন খেয়াল আসতেছে না, এটা সম্ভবত নিউটন সেকেন্ড পার মিটারই হবে, তারপরে আমি চেক করে বলতেছি। হ্যাঁ, এই ইউনিটটা হবে এনএস পার মিটার, এটা হলো নিউটন সেকেন্ড পার মিটার। এই ড্যাম্পিং কোএফিসিয়েন্ট বা ক্রিটিক্যাল ড্যাম্পিং কোএফিসিয়েন্ট, এটার ইউনিটটা হলো এনএস বাই এম, এটার মানে হলো নিউটন সেকেন্ড পার মিটার। অর্থাৎ এই ক্রিটিক্যাল ড্যাম্পিং কোএফিসিয়েন্ট আমরা ভ্যালুটা পাবো 8.94 × 10⁴ নিউটন সেকেন্ড পার মিটার। তা আমাদের বি প্রবলেমটা দেখেন, বি প্রবলেমটাতে বলতেছে লগারিদমিক ডিক্রিমেন্ট বের করতে। তো লগারিদমিক ডিক্রিমেন্টের ফর্মুলাটা হলো আচ্ছা, এখান থেকে তো আমরা সিসি বের করছি, এখন সিসি এর পরে আমাদের রো বের করা, জাস্ট ফর্মুলাতে বসাই দিলেই হবে, রো ইকুয়াল টু C/cc। তো সি এর ভ্যালুটা আমাদের জাস্ট দেখেন, সি এর ভ্যালুটা এখানে প্রশ্নে দেওয়া আছে 0.071 কিলো নিউটন পার সেন্টিমিটার পার সেকেন্ড। তাহলে এই সেম কাজ আমরা কি করব, প্রথমে কিলো নিউটন থেকে নিউটনে নেওয়ার জন্য, দেখেন এখানে ভেঙে ভেঙে করা আছে, কিলো নিউটন থেকে নিউটনে নেওয়ার জন্য আমরা কি করছি, ফার্স্টে 1000 দ্বারা গুণ করছি। এরপরে যেহেতু বলা আছে কিলো নিউটন পার সেন্টিমিটার, সেন্টিমিটার থেকে মিটারে নেওয়ার জন্য আবার কি করছি, 100 দিয়ে গুণ করছি। জাস্ট এইভাবে সিসি এর ভ্যালুটা আমি কিলো নিউটন পার সেন্টিমিটার থেকে নিউটন পার মিটারে নিলাম, আর সিসি এর ভ্যালুটা তো জাস্ট আমি এখানে বের করছি, এই ভ্যালুটা বসাই দিলে আমার রো এর ভ্যালুটা আসতেছে 0.0794। এখন আমাদের বি প্রবলেমটাতে বলতেছে লগারিদমিক ডিক্রিমেন্ট বের করতে। লগারিদমিক ডিক্রিমেন্ট মানে হলো ডেল এর ভ্যালুটা বের করতে বলতেছে। সো ডেল ইকুয়াল টু, যদি আমরা রো জানি সেক্ষেত্রে আমরা জাস্ট ডেল ইকুয়াল টু 2 পাই রো, এই ফর্মুলাটা ইউজ করতে পারি। 2 পাই এর ভ্যালু তো কনস্ট্যান্ট, আর রো এর ভ্যালুটা এখানে পাইছি, জাস্ট বসাই দিলে আমরা দেখেন এখান থেকে লগারিদমিক ডিক্রিমেন্ট, যেটা লগারিদমিক ডিক্রিমেন্টটা পাইলাম 0.5।
এখন এরপরে যেটা বলতেছে যে আমাদের বলতেছে রেশিও অফ টু সাকসেসিভ বা রেশিও অফ টু কনজিকিউটিভ অ্যামপ্লিটিউড। এটা কিভাবে করতে পারি? এভাবে, এটা দুইভাবে করতে পারি। যে কোনো লগারিদমিক রাশির যদি রেশিও বের করতে বলে, যে কোনো ক্ষেত্রে, শুধু যে ডাইনামিক্সে এরকম না, ম্যাথমেটিক্স বলেন বা যে কোনো ক্ষেত্রে যদি দুইটা আর কি লগারিদমিক রাশির রেশিও বের করতে বলে, তাহলে সেটাকে কি করতে হয়? জাস্ট অ্যান্টিলন করলেই হয়ে যায়। অর্থাৎ অ্যান্টিলন মানে ই টু দি পাওয়ার ফাংশন করলেই হয়ে যায়। অর্থাৎ আপনারা জাস্ট এখানে যে ডেলের ভ্যালু পাইছেন 0.5, জাস্ট আপনি জাস্ট রেশিও অফ টু সাকসেসিভ অ্যামপ্লিটিউড বলে ই টু দি পাওয়ার 0.5 করলে আপনার অ্যান্সারটা চলে আসবে। অথবা আপনি যদি একবারে থিওরিটিক্যালি আগাইতে চান, যে আপনি থিওরি যেভাবে পড়ে আসছেন সেভাবে আগাবেন, সেভাবেও করা যাবে। দেখেন, আমরা ডেলের একটা সূত্র কিছুক্ষণ আগে পড়ে আসি, ডেল ইকুয়াল টু 1/j, ডেল ইকুয়াল টু 1/j, তারপরে u1 ডিভাইডেড বাই u2, এই ফর্মুলাটা আমরা কিছুক্ষণ আগেই পড়ে আসছি। এখন আমি যদি এই ফর্মুলাতেও বসাই, এখানে এরা লন বসাইছে, তো আমি ধরেন এরকম বসালাম যে ডেল ইকুয়াল টু 1/j লন u1 ডিভাইডেড বাই u2। তো এখানে ডেলের ভ্যালু অলরেডি আমি আগে বের করছি 0.5। আর যখন বলতেছে পাশাপাশি কনজিকিউটিভ মানে হলো একদম পাশাপাশি দুইটা সাইকেলের, আমাদের বের করতে বলতেছে দুইটা সাইকেলের অ্যামপ্লিটিউডের রেশিও কত। তো পাশাপাশি দুইটা সাইকেল, তার মানে একটা সাইকেল থেকে আর একটা সাইকেলের ডিস্টেন্স বা ইয়েটা মানে পার্থক্যটা, ব্যবধানটা হলো 1। তো সেক্ষেত্রে জে এর ভ্যালুটা অটোমেটিক্যালি হয়ে যাবে 1। এই কারণে এরা 1/j টা লেখে নাই, কারণ এই পাশাপাশি দুইটা ভাইব্রেশন বা দুইটা অ্যামপ্লিটিউডের ক্ষেত্রে তাদের মানে ব্যবধানটা বা পার্থক্যটা হয়ে যায় 1। তাহলে 1/1 করলে 1 হয়, এই কারণে এরা 1/j টা লেখে নাই। লন x1 বাই x2, এই x1 আর x2 এখানে কিছুক্ষণ আগে আমরা u1 আর u2 লিখে আসছিলাম, বা u1 বাই uj প্লাস 1 লিখে আসছিলাম। আপনারা যেটা ভালো লাগে সেটা লিখতে পারেন, কোনো অসুবিধা নাই। তা আমাদের বের করতে বলতেছে এই অ্যামপ্লিটিউডের রেশিও, তার মানে হলো এই u1 বাই u2, এই রেশিওটাই আমাদের বের করতে বলতেছে। তাহলে এইদিকে 1/j এর ভ্যালু 1 পাইছি, আর এই ডেল এর ভ্যালু 0.5 যদি বসাই দেই, তাহলে কি আমাদের বের করতে হবে এই u1 বাই u2। তাহলে লনটাকে জাস্ট অপর পাশে পাঠাইতে হবে। তো লন এক পাশ থেকে অপর পাশে গেলে সেটার কি অ্যান্টি লন হয়ে যায়। অ্যান্টি লনকে আমরা কি যে ই দ্বারা প্রকাশ করি, অর্থাৎ আপনারা জাস্ট ওই শিফট টিপে লন টিপলে যেটা পান সেটাই হলো এক্সপোনেনশিয়াল ফাংশন বা ই ফাংশন। জাস্ট সেটার ইর ফাংশন আকারে আপনার ডেলটা চলে যাবে। তো এখানে জাস্ট ই টু দি পাওয়ার 0.5 বসাইলে আমরা পাশাপাশি বা সাকসেসিভ কনজিকিউটিভ দুইটা ভাইব্রেশনের অ্যামপ্লিটিউডের যে রেশিও, সেই রেশিওটা পেয়ে যাব। পরের প্রবলেমটা একদমই ছোট, একদমই সিম্পল একটা প্রবলেম। এখানে মোটামুটি সব ইনফরমেশনই দেওয়া আছে, নিজের বের করা খুব কম লাগে। এখান থেকে জাস্ট ড্যাম্পিং ফ্যাক্টর সি এ রো বের করার জন্য সি এর ভ্যালুও দেওয়া আছে, লগারিদমিক ডিক্রিমেন্ট বের করার জন্য রো এর ভ্যালুটা লাগে, আর পাশাপাশি দুইটা অ্যামপ্লিটিউডের আর কি রেশিও বের করতে হলে আমাদের ডেলের ভ্যালুটা লাগে। এটা একদমই সিম্পল ছোট একটা প্রবলেম। প্রথম প্রবলেম যেটা করালাম সেটা অনেক ইম্পর্টেন্ট। এটার মধ্যে মোটামুটি আমাদের যে সমস্ত ক্যারেক্টারিস্টিক্স লাগবে সবগুলাই আছে, প্লাস অনেক ভালো আমাদের নিজের বের করেও নিতে হয়। সো আপনারা দুইটা প্রবলেমই প্র্যাকটিস করবেন, একদমই সিম্পল সহজ প্রবলেম, জাস্ট ফর্মুলাগুলো মুখস্থ করতে পারলে ফর্মুলাতে বসাই দিলে হয়ে যাবে। তাই দুইটা প্রবলেম নিয়ে কারোর কোনো মানে সমস্যা আছে, বুঝতে পারেন?